হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে চলে এসেছি গেম চেঞ্জিং সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক কি? আজকের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস। আজকে আমরা এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। তবে তার আগে আমি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আগে প্রোভাইড করব, যাতে আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো করতে সুবিধা হয়। তো দেখো, ফার্স্টে কি বলেছে, এখানে আমি 5 কিংডম ক্লাসিফিকেশন দেখিয়েছি। অর্থাৎ আমরা এখানে কি করছি, এই চ্যাপ্টারে কি পড়া হচ্ছে, জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে। অর্থাৎ পৃথিবীতে এত প্রকারের জীব রয়েছে, তো যদি আমরা তাদেরকে ঠিক মতো ক্লাসিফাই না করি, আমরা কি করে চিনতে পারবো তাদেরকে? তাদের নেচার সম্পর্কে, তাদের হ্যাবিট, তাদের ক্যারেক্টার, এসব সম্পর্কে তো আমরা জানতে পারবো না, তাই না? তাই এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ ট্যাক্সোনমিকে কাজে লাগিয়ে কি করা হয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, অর্থাৎ 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস করা হয়েছে। তার মানে আমাদের পৃথিবীতে যত প্রকারের জীব রয়েছে সবাইকে এই প্রধান 5টা রাজ্যের মধ্যে বিভিন্ন ভাবে তাদের নেচার বা ক্যারেক্টার দেখে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। তো কিভাবে করা হয়েছে এই ক্লাসিফিকেশনটা? দেখো, 5টা ভাগে ভাগ করেছে। এক হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এই 5টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা ভাগের নেচার গুলো আমি তোমাদের একবার বলি। ফার্স্টে যেটা বলেছে মনেরা, মনেরার আন্ডারে কাদের আমি ফেলবো, কোন সমস্ত জীবকে আমরা মনেরার গ্রুপে ফেলবো? দেখো, এখানে আমি লিখে দিয়েছি সমস্ত প্রোক্যারিওটস। অর্থাৎ তোমরা তো জানোই যে কোনো লিভিং অর্গানিজম কি নিয়ে তৈরি, সজীব কোষ নিয়ে তৈরি, লিভিং সেল প্রেজেন্ট তার মধ্যে, তাই না? কিন্তু এই সেল কত রকমের হতে পারে, প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে, তাই না? তাহলে যে সমস্ত প্রোক্যারিওটিক কোষ বিশিষ্ট অর্গানিজম রয়েছে তাদেরকে আমরা কার আন্ডারে ফেলছি, মনেরার আন্ডারে ফেলছি। অর্থাৎ যত প্রোক্যারিওটিক জীব রয়েছে সব তাদের রাজ্য কি হবে, মনেরা। তাহলে এখানে কি রয়েছে, সমস্ত প্রোক্যারিওটস। এর এক্সাম্পল কি, আর্কি ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, অ্যাক্টিনোমাইসিটিস, এরা কার গ্রুপের মধ্যে পড়ছে, মনেরা গ্রুপের আন্ডারে পড়ছে। এবার দেখো নেক্সট গ্রুপ কি বলছে, প্রোটিস্টা, নেক্সট কিংডম বা রাজ্য। প্রোটিস্টার আন্ডারে কোন সমস্ত জীব পড়ছে? প্রোটিস্টার আন্ডারে পড়ছে এককোষী ও উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটস। ওটা ছিল সমস্ত প্রোক্যারিওট, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল নিয়ে তৈরি অর্গানিজম, কিন্তু কি এককোষী হবে, নয়তো ওই এককোষী জীবগুলো উপনিবেশ বা কলোনি গঠন করে থাকবে, বহুকোষী কিন্তু নয়, ঠিক আছে? এককোষী ইউক্যারিওটসদের আমরা প্রোটিস্টার আন্ডারে ফেলছি। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, স্লাইম মোল্ড, এগুলো হচ্ছে তোমার প্রোটিস্টার আন্ডারে। নেক্সট দেখো ফাঞ্জাই বা ছত্রাক। এরা হচ্ছে পুরোপুরি আলাদা নেচারের। হ্যাঁ, এটা একটা আলাদা কিংডম করা হয়েছে। যদিও আগে উদ্ভিদ জগতের মধ্যে পড়া হতো, কিন্তু এখন এটাকে কিন্তু আলাদা কিংডমের মধ্যে ফেলা হয়েছে, ঠিক আছে? এর কি কি বৈশিষ্ট্য রয়েছে ছত্রাকের? এ হচ্ছে একটাই মানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেটা ছত্রাক বলতেই আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ক্লোরোফিল লেস। ক্লোরোফিল থাকে না, অর্থাৎ এরা কি হেটেরোট্রপস, অন্যের উপর ডিপেন্ডেন্ট খাবার তৈরির জন্য, তাই তো? এরা কিন্তু নিজে খাবার তৈরি করতে পারে না। তাহলে ফার্স্টে কি বলছে, ক্লোরোফিল বিহীন। এরা কিভাবে জনন সম্পন্ন করে? বেশিরভাগ ক্ষেত্রে রেণু উৎপাদন করে থাকে, তাই এই নেচারটা আমি লিখেছি, রেণু উৎপাদনকারী। আর এরা কি হয়ে থাকে, এদের কোষটা কি প্রকৃতির, বহুকোষী ইউক্যারিওটস, ঠিক আছে? বহুকোষী ইউক্যারিওটস। এর এক্সাম্পল কি হবে, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম অ্যাগারিকাস, ঠিক আছে? এই সমস্ত ছত্রাকের নাম তোমরা আগেও শুনেছো। এবার দেখো লাস্ট যে দুটো আছে রাজ্য, এক হচ্ছে প্ল্যান্টি আর এক হচ্ছে অ্যানিমেলিয়া। প্ল্যান্টির আন্ডারে কারা পড়বে, সমস্ত উদ্ভিদ জগৎ, যত প্রকারের উদ্ভিদ আমাদের পৃথিবীতে রয়েছে সব উদ্ভিদ কার আন্ডারে পড়বে, প্ল্যান্টির আন্ডারে পড়বে, ঠিক আছে? শৈবাল থেকে শুরু করে ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, যত উদ্ভিদ জগৎ আছে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সব হচ্ছে প্ল্যান্টির আন্ডারে পড়বে। আর লাস্ট অ্যানিমেলিয়ার মধ্যে কারা পড়ছে, সমস্ত প্রাণী জগৎ, ঠিক আছে? বহুকোষী ইউক্যারিওটস, অর্থাৎ বহুকোষী যত প্রাণী রয়েছে, প্রাণীরা কার আন্ডারে পড়ছে, এই অ্যানিমেলিয়া রাজ্যের আন্ডারে পড়ছে। তো আজকে আমরা যেটুকু নিয়ে আলোচনা করব, আজকে কিন্তু উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ নয়, এই তিনটে জিনিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, মনেরা, প্রোটিস্টা আর ছত্রাক, এখান থেকে করব। আর এই 5 কিংডম ক্লাসিফিকেশন ছাড়াও কিন্তু আরো 3টে টার্ম তোমাদের রয়ে যায়, সেই 3টে টার্ম দেখে নাও একবার, ভাইরাস, ভাইরয়েড আর লাইকেন। এই জিনিসগুলো আবার কি?
দেখো ভাইরাসকে কিন্তু এখানে কোনো কিংডমের মধ্যে আমরা ফেলিনি, তাহলে ভাইরাস কি কোনো জীব নয়? ভাইরাসকে কিন্তু প্রপার জীব বলা যায় না, প্রপার লিভিং অর্গানিজম বলা যায় না, আবার প্রপার জড় বস্তুও বলা যায় না। এই হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কেন? কারণ ভাইরাস কিন্তু কি করে, ভাইরাস পরিবেশে বা বহিঃ পরিবেশে নিজেরা কিন্তু গ্রো করতে পারে না, নিজেরা মাল্টিপ্লাই করতে পারে না, অর্থাৎ বংশ বিস্তার করতে পারে না। এদের বংশ বিস্তার করার জন্য কি প্রয়োজন? কোনো লিভিং সেল প্রয়োজন, ঠিক আছে, হোস্ট প্রয়োজন, অর্থাৎ পোষক, যার দেহে বা যার দেহের কোষের মধ্যে প্রবেশ করে নিজের সংখ্যা বাড়াবে, ঠিক আছে। তাহলে বাইরের নেচারে অর্থাৎ পরিবেশে ভাইরাস কিরকম ক্যারেক্টার শো করে? নন লিভিং, মানে জড় বস্তুর মতন আচরণ করে। সেখানে এদের গ্রোথ হবে না, সেখানে এদের মাল্টিপ্লিকেশন হবে না, জনন হবে না। কিন্তু যখনই ওই ভাইরাস কোনো লিভিং সেলে প্রবেশ করবে বা কোষের মধ্যে প্রবেশ করবে, তখনই কিন্তু সেখানে গিয়ে তারা গ্রো করবে, রেপ্লিকেশন করবে, নিজেদের সংখ্যা বাড়াবে, ঠিক আছে। তো এই হচ্ছে ভাইরাস। ভাইরাস কি কি নিয়ে গঠিত? ভাইরাস কিন্তু প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি হতে পারে? আইদার ডিএনএ অর আরএনএ, ঠিক আছে। তার মানে ভাইরাস এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়, কি কি? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, যে কোনো ওয়ান টাইপ অফ নিউক্লিক অ্যাসিড, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে। ভাইরাসের একটা জেনারেল স্ট্রাকচার আমি তোমাদের বলে দিই। বাইরে কি থাকে? একটা প্রোটিন খোলক, যেটাকে আমরা বলবো ক্যাপসিড বলি। বাইরে যে প্রোটিন খোলকটা থাকে এটাকে আমরা কি বলবো? ক্যাপসিড। আর ক্যাপসিডের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড, হয় এটা ডিএনএ হবে নয়তো আরএনএ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ভাইরাস। এরপর আছে ভাইরয়েড। ভাইরয়েড কি জিনিস? দেখো ভাইরাসের মতনই, কিন্তু ভাইরয়েড একটু আলাদা। ভাইরয়েড জিনিসটা কি? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে। ভাইরয়েড কি হবে? অনলি নিউক্লিক অ্যাসিড, মানে সেই নিউক্লিক অ্যাসিডটা কি প্রকৃতির হবে? সেই নিউক্লিক অ্যাসিডটা হবে কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। কি প্রকৃতির হতে হবে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হতে হবে, অর্থাৎ শুধু আরএনএ। এমন একটা আরএনএ যে কিন্তু ইনফেকশাস পার্টিকেল, মানে কোনো লিভিং সেলের মধ্যে ঢুকলে তাকে কিন্তু ইনফেক্ট করবে, তার ক্ষতি করবে, ঠিক আছে। তাকে আমরা বলছি ভাইরয়েড। ভাইরয়েড কি নিয়ে গঠিত? শুধুমাত্র আরএনএ নিয়ে গঠিত। এরপর দেখো লাইকেন। লাইকেন জিনিসটা কি? লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মানে মিথজীবীয় সহাবস্থান। মিথজীবী বা সিম্বায়োটিক আমরা কাকে বলি? যখন দুটো অর্গানিজম একসাথে থাকে আর একে অপরের উপকার করে, কেউ কারোর ক্ষতি করবে না, দুজনে দুজনের উপকার করবে, এই প্রকার সহাবস্থানকে আমরা বলি মিথজীবীয় সহাবস্থান বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। লাইকেন কিন্তু এক প্রকার সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। কি কি থাকে লাইকেনের মধ্যে? লাইকেনের মধ্যে থাকে শৈবাল এবং ছত্রাক। এই যে ফানজাই পড়লাম না, ফানজাই, ছত্রাক এবং শৈবাল একসাথে থাকে। কিভাবে দুজনের হেল্প করে? শৈবালের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে শৈবাল খাবার তৈরি করতে পারে, তার মানে সালোক সংশ্লেষে সক্ষম। আর ফানজাই কিন্তু কি খাবার তৈরি করতে পারে না, ছত্রাক খাবার তৈরি করতে পারে না। এই খাবারের জন্য কার উপর ডিপেন্ডেন্ট? শৈবালের উপর ডিপেন্ডেন্ট। তাহলে শৈবাল ওকে খাবার প্রোভাইড করছে। তাহলে বলো ফানজাই শৈবালকে কিভাবে হেল্প করছে? হেল্প করছে, ফানজাইয়ের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, জল ধারণ ক্ষমতা। সে কিন্তু জল ধারণ করে শৈবালকে দেয়, সেই জলকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এছাড়াও বাইরের থেকে প্রোটেকশন দেয় শৈবালকে ফানজাই, ঠিক আছে। এইভাবে একে অপরের হেল্প করে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করে, যেটাকে আমরা কি বলি? লাইকেন। তো এই চ্যাপ্টার সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমি তোমাদের দিলাম, একটা ব্রিফ আইডিয়া। এইবার আমরা কিন্তু এর এমসিকিউ কোশ্চেন সলভ করব। এছাড়াও প্রত্যেকটা কোশ্চেন করতে করতে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন। প্রত্যেক মনেরার ক্ষেত্রে কি কি থাকে না? ইআর থাকে না, ডিএনএ আরএনএ থাকে, নিউক্লিয় পর্দা থাকে না, প্রত্যেকটি। এখানে কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছে অপশনের মধ্যে, মনেরার ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য সেটাই আমরা দেখব। মনেরা মানে একটু আগে আমি কি বললাম? সমস্ত প্রোক্যারিওটস। তাহলে প্রোক্যারিওটিক সেলে কি কি থাকে? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, কথাটা ঠিক, কারণ প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, অনলি রাইবোজোম থাকে, ঠিক আছে। রাইবোজোম ছাড়া কোনো কোষ অঙ্গাণু থাকে না, তার মানে এই অপশনটা সঠিক। দেন বলেছে ডিএনএ ও আরএনএ থাকে। দেখো প্রোক্যারিওটিক সেল হোক আর ইউক্যারিওটিক সেল হোক, জিনোম তো থাকবেই, ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকবেই, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সঠিক আনসার। নেক্সট বলছে নিউক্লিয় পর্দা থাকে না।
প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের একটা মেইন পার্থক্য হচ্ছে যে আদি নিউক্লিয়াস আর আদর্শ নিউক্লিয়াস। প্রোক্যারিওটসে কি দেখতে পাওয়া যায়, আদি নিউক্লিয়াস, অর্থাৎ এই প্রোক্যারিওটিকের মধ্যে যে ডিএনএটা থাকে, ডিএনএটা কিন্তু প্রপার নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম, এইগুলো জিনিসগুলো থাকে না। এগুলো কোথায় থাকে, ইউক্যারিওটসে থাকে। আর এই জন্য ইউক্যারিওটিক সেলকে কি বলা হয়, আদর্শ নিউক্লিয়াস বলা হয়। আর প্রোক্যারিওটিক সেলে শুধুমাত্র ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, তাই সেটাকে বলা হয় আদি নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিকে কোনো নিউক্লিয় পর্দা থাকে না, এই অপশনটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের আনসার কোনটা হবে, প্রত্যেকটি। মনেরার ক্ষেত্রে এই প্রত্যেকটা অপশন সঠিক আনসার, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি প্রাণী রাজ্যের বৈশিষ্ট্য নয়। প্রাণী রাজ্য মানে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য নয় বলেছে, ঠিক আছে। বহুকোষী, প্রাণী রাজ্য কি বহুকোষী না এককোষী, অবশ্যই বহুকোষী। আমরা প্রাণী রাজ্যের আন্ডারে পড়ি, তো আমরা তো অবশ্যই বহুকোষী, অনেকগুলো কোষ নিয়ে তৈরি, তাহলে এই অপশনটা সঠিক। তাহলে এখানে আমি বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করেছে, তো এটা তো বৈশিষ্ট্য। নেক্সট দেখো, ইউক্যারিওটিক কোষ প্রাচীর থাকে না, এটাও কিন্তু ঠিক, প্রাণী রাজ্যের বৈশিষ্ট্য। কারণ প্রাণী রাজ্যে কি প্রকৃতির কোষ নিয়ে তৈরি, ইউক্যারিওটিক সেল নিয়ে তৈরি, আমরা কি ইউক্যারিওটিক সেল নিয়ে তৈরি। আর আমাদের কোষের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কাদের থাকে, উদ্ভিদদের কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে এই অপশনটাও সঠিক। নেক্সট বলছে সঞ্চয়ী পদার্থ স্টার্চ, এটা দেখো, এটা কিন্তু ইউক্যারিওটস বা প্রাণী কোষের বৈশিষ্ট্য নয়। কেন, সঞ্চয়ী পদার্থ স্টার্চ, স্টার্চ কারা সঞ্চয় করে রাখে, আমরা করি না, স্টার্চ সঞ্চয় করে রাখে উদ্ভিদ, উদ্ভিদ জগৎ স্টার্চ সঞ্চয় করে। তাহলে এটা প্রাণী রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে না, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে এটা, কারণ এখানে বৈশিষ্ট্য নয় চেয়েছে, কোনটা বৈশিষ্ট্য নয়। এবার দেখো নেক্সট বলেছে, নিম্নলিখিত কার ক্ষেত্রে কোষ প্রাচীর দেখা যায় না। এক্ষুনি বললাম কোষ প্রাচীর কার দেখতে পাওয়া যায় না, প্রাণীদের দেখতে পাওয়া যায় না কোষ প্রাচীর, প্রাণীদের শুধুমাত্র কোষ পর্দা দেখতে পাওয়া যায়, কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় না। তাহলে কার হবে, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, মনেরা, ছত্রাক, এখানে প্রত্যেকেরই কোষ প্রাচীর আছে, অনলি প্রাণী রাজ্যের কিন্তু নেই। নেক্সট দেখো, ব্যাকটেরিয়া হলো, ব্যাকটেরিয়া কি কার মধ্যে পড়ছে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মনেরার মধ্যেই পড়ছে, তাই না। তো মনেরার মধ্যে পড়ছে, ব্যাকটেরিয়ার কি কি নেচার দিয়েছে এখানে, আদি নিউক্লিয়াস যুক্ত জীব, প্রোক্যারিওটস মানে আদি নিউক্লিয়াসই হবে, প্রপার নিউক্লিয়াস থাকে না। পরজীবী, হ্যাঁ কিছু কিছু ব্যাকটেরিয়া পরজীবী হয়, তাই না, মানুষের ক্ষুদ্রান্তে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া থাকে, অন্য জীবদের আক্রমণ করে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে, তো পরজীবী হতে পারে ব্যাকটেরিয়া। নেক্সট বলেছে নাইট্রোজেন আবদ্ধকারী, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে নাইট্রোব্যাক্টর, তাই না, এরা কি করে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, আবদ্ধ করতে পারে। তোমরা পড়েছো যে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, তাই না। তাহলে ব্যাকটেরিয়া নাইট্রোজেন আবদ্ধও করতে পারে, তাহলে ব্যাকটেরিয়ার এই তিনটে নেচারই কিন্তু সঠিক, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার সবকটি। এবার দেখো, শৈবাল ও ছত্রাকের মধ্যে প্রধান পার্থক্য কি। শৈবাল উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে, আর ছত্রাক কিন্তু একটা আলাদা কিংডম, তাই না, উদ্ভিদ জগতের মধ্যে হলো এর কিন্তু একটা আলাদা কিংডম। তো আমি কি বলেছিলাম, শৈবাল খাবার তৈরি করতে পারে, কেন, শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ছত্রাকের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা তো একটা মেইন বৈশিষ্ট্য গেলই, পার্থক্য। আর কি রয়েছে এখানে দেখো, অপশন দেখি আমি, হস্টোরিয়া, ক্লোরোপ্লাস্ট, সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর, বি ও সি উভয়ই। এখানে দেখো ফার্স্ট আমি তো বলে দিলাম ক্লোরোপ্লাস্ট, এটা ঠিক হবে যে ক্লোরোপ্লাস্ট শৈবালের থাকে, ছত্রাকের থাকে না। নেক্সট যেটা আছে সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর, এটাও কিন্তু সঠিক। সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর কাদের দেখতে পাওয়া যায়, শৈবালের দেখতে পাওয়া যায়। ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, কাইটিন দ্বারা গঠিত। তাহলে এই দুটো পার্থক্য হচ্ছে, তাহলে এখানে অপশন হয়ে যাবে এইটা কারেক্ট, বি ও সি উভয়, এই দুটোই কিন্তু এই শৈবাল ছত্রাকের পার্থক্য। নেক্সট দেখো, সায়ানোব্যাকটেরিয়া হলো, সায়ানোব্যাকটেরিয়া কাদের বলা হয়, নীলাভ সবুজ শৈবাল, তাদেরকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। তো এখানে সায়ানোব্যাকটেরিয়ার কি কি নেচার দিয়েছে, ফটো অটোট্রপস, ফটো হেটেরোট্রপস, কেমো অটোট্রপস আর কেমো হেটেরোট্রপস। আচ্ছা, ফটো মিন্স, ফটো কথার অর্থ হচ্ছে আলো, আর অটোট্রপস মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অটোট্রপিক বলা হয়। আর যারা খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাদের বলা হয় হেটেরোট্রপস, ঠিক আছে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া কি,
সায়ানোব্যাকটেরিয়া কি বললাম, নীলাভ সবুজ শৈবাল। শৈবালের মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তার মানে এরা কি অটোট্রপস, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো ক্লোরোফিল কিসের সাহায্যে খাবার তৈরি করে, সূর্যের আলোর সাহায্যে আর জলের মাধ্যমে। তো সূর্যের আলোকে কাজে লাগিয়ে কিন্তু ক্লোরোফিল অ্যাক্টিভ হয়, তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে। তাহলে কাকে কাজে লাগাচ্ছে, ফটো মিন্স আলোকে কাজে লাগিয়ে এ কিন্তু অটোট্রপিক্স, তাই না? তাহলে আমাদের অপশন কোনটা হবে, ফটো অটোট্রপস, আলোকে কাজে লাগিয়ে কিন্তু এ নিজে অটোট্রপিক, মানে নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে সকল এককোষী জীবের প্রকৃত নিউক্লিয়াস থাকে তারা কোন রাজ্যভুক্ত? আচ্ছা, ভালো করে কোশ্চেন পড়বে। বলেছে এককোষী, একটা মাত্র কোষ নিয়ে গঠিত কোন রাজ্য? আমরা মনেরা আর প্রোটিস্টা দেখেছিলাম এককোষী, আর বাকিগুলো সব বহুকোষী ছিল। তো মনেরা প্রোটিস্টার মধ্যে আরেকটা নেচারও দিয়ে দিয়েছে এখানে, এককোষী ছাড়াও কি হবে, প্রকৃত নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াস মিন্স নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় আবরণী, অর্থাৎ বাইরে নিউক্লিয় আবরণী থাকতে হবে, এর মধ্যে নিউক্লিয় প্লাজম থাকতে হবে, নিউক্লিয় জালিকা আর নিউক্লিয় লাস থাকবে, তবে তাকে কি বলবো, প্রকৃত নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস। তো এরকম প্রকৃত নিউক্লিয়াস কোনটাই দেখতে পাওয়া যাবে, প্রোক্যারিওটস না ইউক্যারিওটস? তোমরা সবাই জানো ইউক্যারিওটস দেখতে পাওয়া যাবে, তাই না? তাহলে এককোষী ইউক্যারিওটস কোন রাজ্যের অন্তর্গত, মনেরা হবে না, প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কিন্তু এককোষী ইউক্যারিওটস মানে প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, ছত্রাকের অনুসূত্রাকার দেহকে কি বলে? ছত্রাকের দেহ কি নিয়ে গঠিত, অসংখ্য সরু সরু অনুসূত্র নিয়ে গঠিত, যেগুলোকে বলা হয় হাইফি। অর্থাৎ এরকম প্রচুর কি থাকে, অনুসূত্র এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এগুলোকে কি বলা হচ্ছে, অনুসূত্রগুলোকে বলা হয় হাইফি। তো এই অনুসূত্র নিয়ে যে ছত্রাক গঠিত হচ্ছে, সেই ছত্রাককে কি বলা হচ্ছে, পুরো বডিটাকে বলা হয় মাইসেলিয়াম। ঠিক আছে, এখানে দেখো অপশন দিয়েছে, ছত্রাকের অনুসূত্রাকার দেহকে বলে হাইফি, মাইসেলিয়াম, এ ও বি উভয়ই কোনোটিই নয়। এখানে কিন্তু হাইফি আমরা বলবো না, কারণ অনুসূত্রকেই আমরা হাইফি বলছি। এখানে কি বলেছে, অনুসূত্রাকার দেহকে, অনুসূত্র নিয়ে গঠিত দেহকে আমরা কি বলবো, মাইসেলিয়াম বলবো। ঠিক আছে, এইখানে অনেকের কনফিউশন থাকে, তো এটা কিন্তু মাইসেলিয়াম বলবো। আর যদি বলা হয় মাইসেলিয়ামের অন্তর্গত অনুসূত্রগুলোকে কি বলা হয়, তখন বলবো হাইফি। লাস্ট দেখো, ফ্লাজেলিন প্রোটিন লক্ষ্য করা যায়, ফ্লাজেলিন প্রোটিন কোথায় লক্ষ্য করা যায়, সিলিয়াতে, ফ্লাজেলাতে, সেন্ট্রিওলে, সবকটিতে। ফ্লাজেলিন প্রোটিন দেখতে পাওয়া যায় ফ্লাজেলাতে। ঠিক আছে, এটা খুব ইজি ছিল, ফ্লাজেলাই ফ্লাজেলিন প্রোটিন দেখতে পাওয়া যায়। এবার দেখো নেক্সট কোশ্চেন, গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য করলে গ্রাম নেগেটিভ হবে কি হবে, অপশন গুলো দেখে নি। পেপটাইড ও গ্লাইকান কম মাত্রায় থাকে, জটিল কোষ প্রাচীর যুক্ত, ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না, আর অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধমূলক। আচ্ছা, ব্যাকটেরিয়া ক রকমের হয়, এক হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। কি হিসাবে এদেরকে ভাগ করা হয়, এদেরকে গ্রাম স্টেইনিং করা হয়ে থাকে। স্টেইন করার অর্থ হচ্ছে কালার করা। ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া যারা এই ক্রিস্টাল ভায়োলেট কালারটাকে অ্যাবজর্ব করে নেয়, গ্রহণ করে নেয়, তাদের এবং বেগুনি কালার দেখায়, তাদেরকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ। আর যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে নেয় না, কিছুক্ষণ পর আবার কি অ্যালকোহলে ওয়াশ করলে সেই রংটা ছেড়ে যায়, তারপর স্যাফরানিন দিয়ে কালার করতে হয়, তো সেই সমস্ত ব্যাকটেরিয়াকে কি বলা হবে, গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম নেগেটিভ কি গ্রহণ করে না, ক্রিস্টাল ভায়োলেট কালারটা গ্রহণ করে না। এখানে দেখো অপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে যে ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না, কে করে না, গ্রাম নেগেটিভ। এখানে আমাদের গ্রাম নেগেটিভ কি হবে সেটাই জানতে চেয়েছে, তাহলে এই অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি প্রোক্যারিওটিকে লক্ষণীয়, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনটা দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, মিওটিক পদ্ধতি আর রাইবোজোম। দেখো, প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, তার মানে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি থাকবে না। আর রইল মিওটিক পদ্ধতি, মিওটিক বা মিওসিস সেল ডিভিশন কোথায় হয়, জনন কোষে হয়। তো ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষ তো এককোষী, সেখানে কিন্তু না মিওটিক ডিভিশন না মাইটোসিস ডিভিশন, কোনোটাই হয় না, এখানে দ্বি বিভাজন বা বাইনারি ফিশন দেখতে পাওয়া যায়। তাহলে এটাও হবে না, তাহলে একমাত্র রাইবোজোম, যেটা 70s টাইপের রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়, কারণ রাইবোজোম কিন্তু পর্দা ঘেরা কোষ অঙ্গাণু নয়, একমাত্র অঙ্গাণু যার কোনো
পর্দা নেই, তাহলে এখানে প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় রাইবোজোম। নেক্সট দেখো, ব্যাকটেরিয়া জনন সম্পন্ন করে কিসের মাধ্যমে? মাইটোসিস, লম্বালম্বি বিভাজন, মিওসিস, প্রোক্যারিওটিক বিভাজন। এক্ষুনি বললাম যে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষে মাইটোসিস বা মিওসিস কোনোটাই হয় না, ঠিক আছে। এদের সেল ডিভিশন কি হয়? ডিরেক্ট সেল ডিভিশন, সরাসরি সেল ডিভিশন হয় বাইনারি ফিশনের মাধ্যমে। অর্থাৎ এই যদি একটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? ক্রোমোজোমাল ডিএনএ থাকে। এই ডিএনএটা কি করবে? ব্যাকটেরিয়ার মধ্যে এরকম লম্বাটে আকৃতি ধারণ করবে, ঠিক আছে। তারপর এর সাইটোপ্লাজমটা আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে যাবে, খাঁজ তৈরি করবে এরকম ভাবে, দেন দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে। এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া বাইনারি ফিশন বা দ্বিবিভাজনের মাধ্যমে জনন সম্পন্ন করে। এটাকে আমরা আরেকটা নামেও বলতে পারি প্রোক্যারিওটিক বিভাজন, কারণ প্রোক্যারিওটিক সেলে এই প্রকার বিভাজন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আনসার কি হয়ে গেল? প্রোক্যারিওটিক বিভাজন। নেক্সট দেখো, ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এটা তোমাদের জানা দরকার। এখানে অপশন দিয়েছে রবার্ট কচ, রবার্ট হুক, লুই পাস্তুর, এভি লিউয়েনহক। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এভি লিউয়েনহক। ওকে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে, কোষ প্রাচীরে কি থাকে ব্যাকটেরিয়ার? পেপটাইডোগ্লাইকান, লিগনিন, সুবেরিন, সেলুলোজ। আমি কোষ চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে ব্যাকটেরিয়া মানে কি? প্রোক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেলের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরে কি থাকে? পেপটাইডোগ্লাইকান, প্রধান বস্তু কি থাকে? পেপটাইডোগ্লাইকান। আর ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের কাদের কোষ প্রাচীর থাকে? উদ্ভিদদের কোষ প্রাচীর থাকে। তো ইউক্যারিওটিক কোষের উদ্ভিদের কোষ প্রাচীরে কি থাকবে? সেলুলোজ, হেমিসেলুলোজ থাকে, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান উপস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, প্রোফাজ হলো, প্রোফাজ কি? ভাইরাস ডিএনএ, ভাইরাস আরএনএ, ভাইরাস ও ব্যাকটেরিয়া ডিএনএ সমন্বয়, আর হইলো ব্যাকটেরিয়াল ডিএনএ। দেখো, প্রোফাজ কোথায় দেখতে পাওয়া যায়? প্রোফাজ দেখতে পাওয়া যায় লাইসোজেনিক সাইকেলে, ভাইরাসের লাইসোজেনিক সাইকেল। আর এই লাইসোজেনিক সাইকেলের সময় কি হয়? ব্যাকটেরিয়াল রিকম্বিনেশন হয়ে যায় মাঝে মধ্যে, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি ট্রান্সডাকশন, তাই তো। এই ট্রান্সডাকশন বা ভাইরাসের লাইসোজেনিক সাইকেলে কি হয়? এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ঠিক আছে। এবার এই ব্যাকটেরিয়াকে একটা ব্যাকটেরিওফাজ এসে অ্যাটাক করলো। এই ব্যাকটেরিওফাজ কি? এক ধরনের ভাইরাস, ঠিক আছে। এই ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস। এবার এই ব্যাকটেরিওফাজের মধ্যে কি ডিএনএ রয়েছে, যেটাকে ভাইরাসের ডিএনএ বলছি, ফাজ ডিএনএ বলতে পারি আমরা। তো এ কি করে? এই ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে এই যে ফাজ ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে এন্টার করিয়ে দেয়। এন্টার করানোর পর লাইসোজেনিক চক্র হোক বা ট্রান্সডাকশন হোক, এক্ষেত্রে কি হয়? এই ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে কিন্তু সমন্বয় তৈরি করে, সংযোগ হয়ে যায়। মানে কেমন হয়ে যায়? এর পরবর্তী স্টেপটা, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল এর সাথে ভাইরাল ডিএনএটা জুড়ে যাচ্ছে। এই যে স্টেজটা তৈরি হলো, এই দশাটাকে আমরা কি বলবো? প্রোফাজ বলবো। কোনটাকে? এইটাকে। তাহলে এটাকে কি, এটার মধ্যে কি কি ডিএনএ রয়েছে? ব্যাকটেরিয়াল ডিএনএ রয়েছে, ভাইরাল ডিএনএ রয়েছে। তাহলে এখানে কোন অপশনটা হয়ে যাবে? এখানে অপশন হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়াল ডিএনএ এর সমন্বয়। এই অবস্থাটাকেই বলা হচ্ছে প্রোফাজ, ঠিক আছে। এবার দেখো, প্লাজমিড কি? প্লাজমিড প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএ, ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু, ভাইরাসের অতিরিক্ত ডিএনএ, নাকি ভাইরাসের নিউক্লিয় বস্তু? প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে একটা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, তো যেটা নিউক্লিয় বস্তু বলি। তো এই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে অতিরিক্ত একটা চক্রাকার ডিএনএ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলবো? প্লাজমিড বলি, ঠিক আছে। যেসব ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে তাদেরকে এফ পজিটিভ স্ট্রেন বলা হয়ে থাকে, ঠিক আছে। যেমন এটা রয়েছে মানে এটা এফ পজিটিভ স্ট্রেন, আর প্লাজমিড না থাকলে তাকে বলা হয় এফ নেগেটিভ স্ট্রেন, ঠিক আছে। তাহলে প্লাজমিড কি হলো? প্লাজমিড হয়ে গেল ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএ। এবার দেখো নেক্সট কোশ্চেন, মেসোজোমে যে শ্বাস উৎসেচক থাকে তার নাম কি? আগে জেনে নাও মেসোজোম কি। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর থাকে, সরি কোষ পর্দা থাকে, এটা একটা ব্যাকটেরিয়ার কোষ পর্দা। আর এর বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে।
তাহলে এই কোষ পর্দা কখনো কখনো এরকম ভাঁজ হয়ে একটা অঙ্ক তৈরি করে, সেটাকে আমরা কি বলি? মেসোজোম বলি। তো এই মেসোজোম কি কাজে সাহায্য করে? মেসোজোম কিন্তু শ্বাস উৎসেচক ধারণ করে থাকে, যেটা শ্বসনে, ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে। তো কোন প্রকার উৎসেচক থাকে? এখানে অপশন গুলো দেখো, বলছে রিডাকটেজ, অক্সিডেজ, পারঅক্সিডেজ আর অক্সিজিনেজ। এখানে কিন্তু অপশন হয়ে যাবে সাইক্রোম অক্সিডেজ। এই উৎসেচকটা মেসোজোমের মধ্যে থাকে, একটা শ্বাস উৎসেচক। নেক্সট দেখো, সায়ানোব্যাকটেরিয়া হলো ড্যাশ এর আধুনিক নাম। কার আধুনিক নাম সায়ানোব্যাকটেরিয়া? মিক্সোমাইসিটিস, মিক্সোফাইসি, সাইজোমাইসিটিস আর মাইকোপ্লাজমা। এখানে আনসার হয়ে যাবে মিক্সোফাইসি। আগে বলা হতো মিক্সোফাইসি, কারণ এর মধ্যে কি থাকে? ব্যাকটেরিয়ার ক্যারেক্টারও থাকে, শৈবালের ক্যারেক্টারও থাকে, যার জন্য এটাকে কি বলা হয়? নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এটা মিক্সোফাইসির আধুনিক নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, ইকোলাই মানুষের অন্ত্রে থাকে। কোথায় থাকে? মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায় ইকোলাই ব্যাকটেরিয়া। কি হিসাবে থাকে? মৃতজীবী হিসাবে, মিথজীবী হিসাবে, পরজীবী নাকি সহজীবী? মানে আমাদের উপকার করে না ক্ষতি করে? ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের হেল্প করে। তার মানে মিথজীবী, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। কি হেল্প করে ইকোলাই ব্যাকটেরিয়া? আমাদের ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে অবস্থান করে, ক্ষুদ্রান্তে থেকে ফুড ডাইজেশনে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করছে, বিভিন্ন প্রকার ভিটামিন প্রোডাকশন করে থাকে। এছাড়াও আর কি কি করে? কিছু জার্মস বা হার্মফুল যে ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে। তো এরকম বিভিন্ন কাজে কিন্তু ইকোলাই সাহায্য করে থাকে। আর ইকোলাই আমাদের অন্ত্রের মধ্যে বসবাস করে, সেখান থেকে ওরা খাবার পায়, পুষ্টি পদার্থ পায়, দিয়ে ওরা বেঁচে থাকে। তাহলে হলো তো দুপাশেই একে অপরকে উপকার করা হচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে? মিথজীবী সহাবস্থান বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। নেক্সট দেখো, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া হলো কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে? বলছে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, রোডোস্পাইরেলাম ক্লোরোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম ক্লোরোবিয়াম নাকি স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। এখানে আনসার হয়ে যাবে রোডোস্পাইরেলাম আর ক্লোরোবিয়াম। এদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, ভিব্রিও কলেরি যে রোগ সৃষ্টি করে, এটা তোমরা সবাই জানবে আশা করবো। টাইফয়েড, টিবি, কলেরা, নিউমোনিয়া। এখানে আনসার হয়ে যাবে কি? কলেরা। ভিব্রিও কলেরি কলেরা রোগ সৃষ্টি করে। নেক্সট, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিন বস্তু। ইনফ্লুয়েঞ্জা কি ভাইরাস? যেটা ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে। তো এই ভাইরাস কি নিয়ে গঠিত? আমি প্রথমেই বলেছিলাম যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এবার নিউক্লিক অ্যাসিড যে কোনো ওয়ান টাইপের থাকবে, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিন বস্তু কি? কোনটা থাকে? ডিএনএ থাকে না আরএনএ থাকে? এখানে দেখো অপশন দিয়েছে দ্বিতন্ত্রী ডিএনএ, মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে, একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ বা একতন্ত্রী আরএনএ, নাকি ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ বা দ্বিতন্ত্রী আরএনএ। কোনটা দেখতে পাওয়া যায়? একতন্ত্রী আরএনএ দেখতে পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। নেক্সট, এটা তোমরা সবাই জানবে, প্রোক্যারিওটিক কোষে কোন প্রকার রাইবোজোম লক্ষ্য করা যায়? আমি কোষ পড়ানোর সময় বহুবার বলেছি, এই যে 70S রাইবোজোম দেখতে পাওয়া যায় প্রোক্যারিওটিকে, আর 80S দেখতে পাওয়া যায় ইউক্যারিওটিকে। আর এই এস কথার অর্থ কি? অধঃক্ষেপণ গুণাঙ্ক। এটা কিন্তু আমি ডিটেলসে সেল ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি ওখানে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট দেখো, জেনোফোর কি? নেক্সট কোশ্চেন বলছে জেনোফোর কি? প্রোক্যারিওটিকের ডিএনএ, প্রোক্যারিওটিকের আরএনএ, প্রোক্যারিওটিকের আরএনএ ও প্রোটিন, নাকি প্রোক্যারিওটিকের ডিএনএ আরএনএ। জেনোফোর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার জিন বস্তু কিরকম প্রকৃতির? এরকম মুক্ত ডিএনএ, মানে আদি নিউক্লিয়াস বলা হয়, কারণ শুধুমাত্র ডিএনএ থাকে জিন বস্তু হিসেবে, কোনো নিউক্লিয় আবরণী, কোনো নিউক্লিয় প্লাজম কিচ্ছু নেই। তাহলে এই যে ডিএনএ, এরকম মুক্ত ফ্রি ডিএনএ কে বলা হচ্ছে জেনোফোর। আর একটা নামও আছে নিউক্লিওয়েড বলা হয়। এটাকে কি বলছি আমরা? জেনোফোর। আর একটা নামও জেনে রাখো, নিউক্লিওয়েড। ঠিক আছে, কাকে বলা হয়? এরকম প্রোক্যারিওটিকের যে ফ্রি ডিএনএ বা মুক্ত ডিএনএ কে বলা হচ্ছে জেনোফোর বা নিউক্লিওয়েড। আচ্ছা, এখানে কোথায় গেল? তাহলে কি হবে? প্রোক্যারিওটিকের ডিএনএ হবে আনসার। নেক্সট দেখো, কোন ধরনের ছত্রাক পাউরুটি প্রস্তুতিতে সহায়ক? কোন ধরনের ছত্রাক পাউরুটি প্রোডাকশন করে থাকে? রাইজোপাস,
স্যাকারোমাইসিস সেরিভিসি, পেনিসিলিয়াম নাকি অ্যাগারিকাস? এখানে আনসার হয়ে যাবে স্যাকারোমাইসিস সেরিভিসি। ইস্ট বাংলা নাম দিলে তোমরা সবাই পারবে, তো এগুলোর কিন্তু বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেমও তোমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে? ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি? স্যাকারোমাইসিস সেরিভিসি। তো ইস্ট কিন্তু পাউরুটি প্রস্তুতিতে সহায়ক। এখানে অন্য কোশ্চেনও আসতে পারে যে কোন ধরনের ছত্রাক ইকোনমিক্যালি মানে অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু ইস্ট আমরা বলবো স্যাকারোমাইসিস সেরিভিসি। বিভিন্ন বেকারি শিল্পে ব্যবহার করা হয় এই ছত্রাকটা, ঠিক আছে? এবার দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, লাইকেনের শৈবাল অংশকে কি বলে? লাইকেন মানে আমি কি বলেছিলাম, যেখানে একটা মিথ্যজীবীয় সহাবস্থান, যেখানে কি কি থাকবে? শৈবাল থাকবে এবং ছত্রাক থাকবে, তাই তো? তো এই শৈবাল অংশকে কি বলা হয়? একটা স্পেসিফিক নাম আছে। এখানে অপশন দেখো, মাইকোবায়ন, ফাইকোবায়ন, এ ও বি উভয় নাকি কোনোটাই নয়? শৈবাল অংশকে বলা হয় ফাইকোবায়ন, ঠিক আছে? আর যদি এখানে প্রশ্ন আসতো যে ছত্রাক অংশকে কি বলা হয় লাইকেনের, তাহলে বলতাম মাইকোবায়ন। মাইকো মানে ছত্রাক, ফাইকো মানে শৈবালকে বোঝাচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, লিটমাস প্রস্তুতিতে ব্যবহৃত লাইকেন হলো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিটমাস বা ডাই পেপার তৈরি করতে কোন লাইকেন ব্যবহার করা হয়? এখানে আছে রোসেলা, অ্যাসকোবোলাস, পারমেলিয়া, উশনিয়া। এখানে আনসার হয়ে যাবে রোসেলা টিংটোরিয়া। এর পুরো নাম হচ্ছে রোসেলা টিংটোরিয়া। এটা কিন্তু ডাই প্রস্তুতিতে বা লিটমাস প্রস্তুতিতে কাজে লাগে। এটা এক প্রকার লাইকেন। নেক্সট বলছে সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয়? সংক্রমণ ঘটাতে পারে এমন ভাইরাস কণা। অনেক সময় কি হয়, কিছু কিছু ভাইরাস কি করে, ভাইরাস তো বাইরে বংশ বিস্তার করতে পারে না, কারণ এ লিভিং আর নন লিভিং এর মাঝামাঝি পর্যায়ের বস্তু, মানে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তো ভাইরাস যে কোনো লিভিং সেলকে অ্যাটাক করে, সেই সেলের মধ্যে গিয়ে কিন্তু নিজেরা মাল্টিপ্লাই করে, মানে জনন সম্পন্ন করে। তো জনন সম্পন্ন করার পর যে নতুন ভাইরাস গুলো তৈরি হলো, সেই নতুন ভাইরাস গুলো খুব ক্ষুদ্র আকৃতির হয়। তো সেগুলো যদি ইনফেকশন করতে সক্ষম হয়, তাহলে সেই ক্ষুদ্র ভাইরাস কণাকে বলা হবে ভিরিয়ন। কি বলা হবে? ভিরিয়ন বলা হবে। অর্থাৎ সংক্রমণযোগ্য ক্ষুদ্র ভাইরাস কণাকে কি বলা হবে? ভিরিয়ন বলা হবে। নেক্সট দেখো, লাইটিক চক্র সম্পন্নকারী ভাইরাস হলো। লাইটিক চক্র ভাইরাস দুভাবে জীবন চক্র সম্পন্ন করতে পারে। এক হচ্ছে লাইটিক চক্র, আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। কারা করে থাকে? এটা কিন্তু ব্যাকটেরিওফাজ করে থাকে। আমি একবার বলে দিই, ব্যাকটেরিওফাজ দেখতে কেমন? এক প্রকার ভাইরাস। এটা হচ্ছে মস্তক অংশ, এখানে একটা নেক পোর্শন থাকে, তারপরে থাকে একটা কোর টিউব, যেটাকে টেল বলা হয়ে থাকে বা লেজ বলা হয়ে থাকে। এই কোর টিউবের বাইরে দিয়ে একটা শীত বা আবরণী দেখতে পাওয়া যায়, যেটা কন্ট্রাক্টাইল নেচার, মানে সংকোচন প্রসারণ হতে পারে, এটা সংকুচিত হতে পারে। তো এই কন্ট্রাক্টাইল শীত, তারপরে কি চলে যাচ্ছে একটা বেসাল প্লেট। বেসাল প্লেট আসছে, এই বেসাল প্লেটে অনেকগুলো স্পাইক রয়েছে, আর এখান থেকে কিছু টেল ফাইবার তৈরি হয়েছে, এরকম টেল ফাইবার তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। এই ফাজের যে হেড বা মস্তক অংশের ভেতরটা কিন্তু ফাঁপা। এটা একটা পলিহেড্রাল হেড, যার ভেতরটা কি ফাঁপা। সেই ফাঁপা অংশে কি থাকে? ডিএনএ দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। এটা একটা ভাইরাস কিন্তু, ঠিক আছে? নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। কেন? কারণ এই ফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। কার উপর সংক্রমণ করে? ব্যাকটেরিয়ার উপর সংক্রমণ করে। ব্যাকটেরিয়ার দেহে ঢুকে সেখানে নিজেদের সংখ্যা বাড়ায় বা মাল্টিপ্লাই করে থাকে, জনন সম্পন্ন করে। তো এই ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে দুভাবে জীবনচক্র সম্পন্ন করতে পারে। এক হচ্ছে লাইটিক সাইকেল, আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেলে কি করে আমি খুব ছোটভাবে বলে দিচ্ছি ব্রিফলি, যে এরা ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে না, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া সেলের উপর অ্যাটাচ থাকে। এটা যদি ব্যাকটেরিয়ার কোষ পর্দা হয়, তো ব্যাকটেরিয়া কোষ পর্দার উপরে এসে এটা বসবে, দিয়ে এটা কনস্ট্রিক্ট হয়ে যায়। কনস্ট্রিক্ট হয়ে এই যে ডিএনএটা এই কোর টিউবের মধ্যে দিয়ে নিচ দিয়ে ব্যাকটেরিয়া সেলের মধ্যে পাঠিয়ে দেবে। তো ব্যাকটেরিয়া সেলের মধ্যে পাঠিয়ে দেওয়ার পর কি হয়, ওই ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ কে ভেঙে দেয়, আর ফাজ ডিএনএ রেপ্লিকেশন হয়ে সেখান থেকে ট্রান্সক্রিপশন হয়, মানে আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে এই যে বাইরের প্রোটিনটা তৈরি হয়,
সব শেষে লাস্টে একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রায় 200টা এরকম ব্যাকটেরিওফাজ তৈরি হয়, দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফাটিয়ে বাইরে চলে আসে। এইটাকে বলা হয় লাইটিক সাইকেল। যেহেতু লাইসিস ঘটছে, ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে দেওয়াকে কি বলা হয়? লাইসিস। লাইসিস ঘটিয়ে ব্যাকটেরিওফাজ কি করছে? নিজেদের লাইফ সাইকেল কমপ্লিট করছে, তাই একে বলা হচ্ছে লাইটিক চক্র। আর লাইসোজেনিক চক্রে কি করে থাকে? লাইসোজেনিক চক্রে এই ব্যাকটেরিওফাজ সেম ভাবে ব্যাকটেরিয়ার কোষ পর্দায় আসবে, সেম ভাবে ব্যাকটেরিয়া ফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবে, প্রবেশ করানোর পর ওই ফাজের ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ কি করে? প্রোফাজ তৈরি করে। আমি এর আগের কোশ্চেনে দেখিয়েছি প্রোফাজ কি। ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ একসাথে জুড়ে গিয়ে প্রোফাজ তৈরি করে ফেলে। এইভাবে ব্যাকটেরিয়া নিজেদের জনন সম্পন্ন করতে থাকে, সংখ্যা বাড়ে। ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ফাজ ডিএনএ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। পরবর্তীকালে কোনো ব্যাকটেরিয়ার দেহে আবার লাইটিক চক্র সম্পন্ন হয়, মানে ওই ফাজ ডিএনএ আবার ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে আলাদা হয়ে যায়, প্রোফাজ থেকে দুটো ডিটাচ হয়ে যায়, ডিটাচ হয়ে আবার লাইটিক সাইকেল কমপ্লিট করে ফাজ তৈরি করে ব্যাকটেরিয়া সেল ওয়াল ফাটিয়ে বেরিয়ে চলে আসে। এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তাহলে এই যে লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল, কোন ফাজ কোনটা করে থাকে? দু রকমের ফাজ হয়, এক হচ্ছে টি ফাজ, টি ইভেন ফাজ, আর একটা হয় ল্যামডা ফাজ। দু ধরনের ব্যাকটেরিওফাজ হয়ে থাকে। এর মধ্যে টি ইভেন ফাজ যেটা, এরা করে থাকে লাইটিক চক্র বা লাইটিক সাইকেল, আর ল্যামডা ফাজ কি করে? লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি রয়েছে? লাইটিক চক্র সম্পন্নকারী ভাইরাস হলো, লাইটিক চক্র কে সম্পন্ন করে? T2 ফাজ। কারণ টি ইভেন ফাজ কি T2 হতে পারে, T4 হতে পারে, ঠিক আছে? এখানে T2 ভাইরাস লাইটিক চক্র সম্পন্ন করে। নেক্সট দেখো টিএমভি হলো, টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, এক ধরনের ভাইরাস যেটা তামাক গাছের পাতায় মোজাইক রোগ সৃষ্টি করে। তো এই ভাইরাসটা কি প্রকৃতির? বলছে হেলিক্যাল ভাইরাস, বাইনিয়াল ভাইরাস, স্ফেরিক্যাল ভাইরাস নাকি পলিহেড্রাল ভাইরাস। টিএমভি স্ট্রাকচারটা তোমরা যদি দেখো, টিএমভি স্ট্রাকচার দেখতে এরকম হয়। ভাইরাস কি নিয়ে গঠিত হবে? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এক্ষেত্রেও যেমন ছিল, এই ডিএনএ ছাড়া, নিউক্লিক অ্যাসিড মানে এখানে ডিএনএ রয়েছে, এই ডিএনএ ছাড়া বাদ বাকি যত যা এঁকেছি এই পুরোটা কিন্তু প্রোটিন, ঠিক আছে? আর এই ব্যাকটেরিওফাজের স্ট্রাকচারটাকে কি বলা হয়? অনেকটা ব্যাঙাচির মতন দেখতে। এরকম কোশ্চেনও তোমাদের আসতে পারে, কোন ভাইরাস দেখতে ব্যাঙাচির মতন? ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? এইবার আসছে টিএমভি ভাইরাসে। টিএমভি ভাইরাসের ক্ষেত্রে আরএনএ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আরএনএ, এরকম আরএনএ পেঁচিয়ে থাকে। নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে কি থাকে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। আর এই আরএনএ এর বাইরে দিয়ে প্রোটিন যুক্ত থাকে। প্রোটিন গুলো এমন ভাবে থাকে যে ওপরের একটা আরএনএ প্যাচই দেখতে পাওয়া যাবে, বাদ বাকিগুলো কিন্তু ঢেকে যায়। এরকম ভাবে টিএমভি ভাইরাস থাকে। এটা হচ্ছে একটা টিএমভি ভাইরাস। তাহলে এর আরএনএটাকে পেঁচিয়ে রয়েছে, আর আরএনএ এর সাথে কি রয়েছে? ক্যাপসিড। এই যে প্রোটিন খোলককে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। আর এই ক্যাপসিডের প্রত্যেকটা একককে কি বলে? ক্যাপসোমিয়ার। তার মানে এই টোটালটা হচ্ছে কি? ক্যাপসিড। আর এই এক একটা, এই যে এক একটা, এটাকে কি বলবো? ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে বলা হয় ক্যাপসোমিয়ার। অনেক সময় এই প্রশ্নটা আসে টিএমভিতে। আমি কিন্তু দেখো এখানে অনেকগুলো কোশ্চেন একবারে করিয়ে দিচ্ছি, কারণ এই কথাগুলো শুনলেও কিন্তু এখান থেকেও কিন্তু তোমাদের অনেক কোশ্চেন এক্সট্রা আসতে পারে। তো প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। এমন নয় যে আমি যে কটা কোশ্চেন এখানে লিখেছি শুধু সে কটা কোশ্চেনই হতে পারে, আমি কিন্তু যার জন্য এই এক্সট্রা জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে টিএমভিতে এই যে ক্যাপসোমিয়ারের সংখ্যা কত? 2130টা। এই কোশ্চেনটা অনেকবার এসছে যে টিএমভি ভাইরাসে ক্যাপসোমিয়ারের সংখ্যা কত? 2130। তাহলে এখানে কি থাকে? আরএনএ থাকছে। আরএনএ কিভাবে রয়েছে? পেঁচিয়ে রয়েছে, তাই না? এরকম আরএনএটা পেঁচিয়ে রয়েছে, আর আরএনএ প্যাচের মধ্যে ক্যাপসোমিয়ার গুলো থেকে ক্যাপসিড তৈরি করছে। তাহলে এই প্যাচানো ভাইরাসকে কি বলা হয়? হেলিক্যাল ভাইরাস বলা হয়। প্যাচানো ভাইরাসকে কি বলে? হেলিক্যাল ভাইরাস বলা হয়। তাহলে টিএমভি কি প্রকৃতির ভাইরাস? হেলিক্যাল ভাইরাস। ওকে, নেক্সট দেখো ব্যাকটেরিওফাজ হলো, মানে এটা ব্যাকটেরিওফাজ হলো কি? অপশন দিয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, মনেরা, ছত্রাক। এক্ষুনি আমি বললাম ব্যাকটেরিওফাজ নামের মধ্যে ব্যাকটেরিয়া থাকলে কি হবে? এটা কিন্তু ব্যাকটেরিয়া নয়, ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এমন এক প্রকার ফাজ ভাইরাস। তাহলে এটা কি? ভাইরাস। ওকে, নেক্সট ভাইরাসের এনভেলপ গঠিত হয়। এনভেলপ কি নিয়ে গঠিত হয়? লিপিড, প্রোটিন, মিউসিলেজ
লিপোপ্রোটিন। আগে বলি এনভেলপ জিনিসটা কি। আমি তো এতক্ষণ বললাম যে ভাইরাস শুধুমাত্র প্রোটিন মানে ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড এই দুটো নিয়ে গঠিত। তো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরো এক্সট্রা একটা আবরণী দেখতে পাওয়া যায়। ধরো এরকম একটা ভাইরাস রয়েছে, এটা ক্যাপসিড আর এর মধ্যে কি রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে। এছাড়াও বাইরে একটা এক্সট্রা এনভেলপ দেখতে পাওয়া যায়, এরকম স্পাইক প্রোটিন থাকতে পারে তার মধ্যে, ঠিক আছে। এরকম ভাইরাসও কিন্তু দেখতে পাওয়া যায়। তোমরা করোনা ভাইরাস দেখেছিলে, করোনা ভাইরাসের স্ট্রাকচার কিন্তু অনেকটা এরকম এনভেলপ যুক্ত ছিল। এই বাইরের এক্সট্রা আবরণীকেই বলা হচ্ছে এনভেলপ। তো এই এনভেলপ কি নিয়ে গঠিত হয়? এনভেলপ মেইনলি লিপিড আর প্রোটিন নিয়ে তৈরি হয়। লিপিড প্রোটিন, কার্বোহাইড্রেটও থাকে খুব মাইনিউট পরিমাণে। তো এখানে অপশন দেখো আমাদের কার্বোহাইড্রেট দেয়নি, লিপিড দিয়েছে, প্রোটিন, মিউসিলেজ আর লিপোপ্রোটিন, মানে লিপিড প্রোটিন একসাথে বলা হচ্ছে লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন। এটাই কিন্তু আনসার হয়ে যাবে, ভাইরাসের এনভেলপ লিপোপ্রোটিন নিয়ে গঠিত হয়। নেক্সট দেখো এইডস ভাইরাসে থাকে। এইডস তো ভাইরাস নয়, এইডস এর ভাইরাসের নাম কি? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাই তো। এইডস একটা রোগ। তো এইডস রোগের যে ভাইরাস এইচআইভি, তো এইচআইভি ভাইরাসে কি থাকে? আরএনএ থাকে, আরএনএ প্লাস প্রোটিন, ডিএনএ নাকি ডিএনএ প্লাস প্রোটিন? দেখো এইডস বা এইচআইভি তে থাকে কিন্তু আরএনএ প্লাস প্রোটিন। ভাইরাস যেহেতু প্রোটিন নিউক্লিক অ্যাসিড থাকবে, এবার কি নিউক্লিক অ্যাসিড থাকে? আরএনএ থাকে, তাহলে এখানে আরএনএ প্লাস প্রোটিন আমি করলাম। ওকে, নেক্সট ক্যাপসিড বিহীন ভাইরাস হলো, এবার দেখো এটা একটা এক্সেপশনাল কেস। ক্যাপসিড বিহীন মানে ক্যাপসিড থাক, তাহলে ক্যাপসিড মানে বাইরের প্রোটিনটা থাকছে না, প্রোটিন না থাকলে ভেতরে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকছে। শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকলে তাকে আমরা কি বলি? ভাইরয়েড বলি। সেটা অবশ্যই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হতে হবে, তাহলে তাকে কি বলবো? ভাইরয়েড। এখানে এক্সাম্পল অপশন গুলো দেখে, রিও ভাইরাস এটা তো এক প্রকার ভাইরাস, এর মধ্যে কিন্তু ক্যাপসিড থাকে। পোলিও ভাইরাসেও ক্যাপসিড রয়েছে। এরপর রয়েছে পিএসটিভি, পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড। এটা কিন্তু ভাইরয়েড, কোনো প্রকার ভাইরাস নয়, কারণ এটা কিন্তু কোনো ক্যাপসিড নেই, শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, যেটা একটা ইনফেকশাস পার্টিকেল। আলু গাছে মানে পটেটো গাছে কি করে? স্পিন্ডল রোগ সৃষ্টি করে। পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড। ওকে, এবার দেখবো নেক্সট কোশ্চেন। এবার দেখো রেট্রোভাইরাসের জিনোমিক বস্তু হলো, রেট্রোভাইরাসের মধ্যে কোন প্রকার জিনোম থাকে? একতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এখানে আনসার হয়ে যাবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, অর্থাৎ একতন্ত্রী আরএনএ দেখতে পাওয়া যায় রেট্রোভাইরাসের মধ্যে। আর এই একতন্ত্রী আরএনএ কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, রেট্রোভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এক প্রকার উৎসেচক রয়েছে, যার জন্য এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে কিন্তু আবার ডিএনএ তৈরি হতে পারে। তো এইটাই একমাত্র ভাইরাস যার মধ্যে ডিএনএ আরএনএ উভয়ই বর্তমান থাকে, ঠিক আছে, কিন্তু এর প্রধান জিনোমিক বস্তু কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। নেক্সট দেখো প্রায়ন গঠিত হয়। প্রায়ন কি? আমরা ভাইরাস পড়েছি, ভাইরয়েড পড়েছি। ভাইরাস হচ্ছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, ভাইরয়েড হচ্ছে অনলি নিউক্লিক অ্যাসিড মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ নিয়ে গঠিত, আর এদিকে প্রায়ন হচ্ছে অনলি প্রোটিন নিয়ে তৈরি। কি? শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি যে সংক্রমণযোগ্য কণা, তাকে আমরা কি বলবো? প্রায়ন বলবো। তাহলে প্রায়ন কি দ্বারা তৈরি? শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি। প দিয়ে মনে রাখবে, পি ফর প্রায়ন্স, পি ফর প্রোটিন। তাহলে প্রায়ন প্রোটিন দ্বারা গঠিত অনলি। নেক্সট ভাইরাসের আবিষ্কারক। ভাইরাস কে আবিষ্কার করেন? ভাইরাস আবিষ্কার করেন আইভানস্কি, ঠিক আছে। নেক্সট দেখো অ্যামিবার গমনে সাহায্য করে কোনটা? সিউডোপোডিয়া, সিউডোপ্লাজমোডিয়া, সিলিয়া, ফ্লাজেলা। অ্যামিবা তোমরা সবাই দেখেছো, অ্যামিবার গমন পদ্ধতিও পড়েছো। অ্যামিবা কি? এরকম এককোষী এক প্রকার প্রাণী, তাই তো। এটা এককোষী একটা প্রকার প্রাণী, এটা কি প্রোটিস্টার আন্ডারে পড়ছে, প্রোটিস্টা গ্রুপের মধ্যে। তো এই অ্যামিবার চলন পদ্ধতি যদি দেখো, কি হয়? এরকম সামনে কোনো একটা অংশ বর্ধিত হয়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা মাটির সাথে টাচ করবে, টাচ করে আবার কিন্তু পরবর্তী অংশটাকে বাড়িয়ে দেবে। তো এই যে অংশগুলো তৈরি হচ্ছে, এগুলোকে কি বলা হয়? ক্ষণপদ বা সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া বলা হয়। তাহলে অ্যামিবা কিসের সাহায্যে চলন করে থাকে? সিউডোপোডিয়ার সাহায্যে গমন করে থাকে। নেক্সট দেখো প্লাজমোডিয়ামের ইফেক্টিভ দশাকে কি বলা হয়? প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম এক প্রকার প্রোটোজোয়া, যেটা প্রোটিস্টার আন্ডারে পড়ছে। তো এই প্লাজমোডিয়াম কি করে? প্লাজমোডিয়ামের জন্য কিন্তু মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়।
আর এই ম্যালেরিয়া রোগ বহন করে কে, মানে ভেক্টর কে? স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে প্লাজমোডিয়ামের কিছু দশা মানব দেহে সম্পন্ন হয় আর কিছু দশা মশার দেহে, মানে মশা কোন মশা? অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। তো অযৌন যে দশা, প্লাজমোডিয়ামের অযৌন দশা মানুষের দেহে ঘটে আর যৌন দশা মশার দেহে ঘটে। তো মশা যখন মশার দেহে যৌন দশা সম্পন্ন হওয়ার পর স্পোরোজয়েড বলে একটা দশা তৈরি হয়। এই স্পোরোজয়েড দশা তৈরি হওয়ার পর ওই মশা যদি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাহলে স্পোরোজয়েড দশা মানব দেহে প্রবেশ করলে কিন্তু ম্যালেরিয়া রোগ শুরু হয়ে যাবে। তাহলে ইফেক্টিভ দশা মানে ক্ষতিকারক দশা কোনটা? স্পোরোজয়েড দশা। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন, এন্টামিবা হিস্টোলাইটিকার বাহক হলো। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা কি? এটা হচ্ছে আমাশয় রোগ সৃষ্টিকারী এক প্রকার জীবাণু, যেটাও কিসের মধ্যে পড়ছে? প্রোটিস্টার আন্ডারে পড়ছে। তো এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এই জীবাণুটাকে কে বহন করে নিয়ে যায়? বহন করে মাছি। ঠিক আছে, আমাশয় রোগের জীবাণু কে বহন করে? মাছি বহন করে নিয়ে যায়। তো আজকে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম বা জীবের শ্রেণীবিন্যাসের এই এমসিকিউ গুলো করানো হলো। আশা করব এই কোশ্চেন গুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো সেশনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।